আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, ৭১-এর বীর শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের ঢল। মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা। নিরাপত্তার অজুহাতে মুক্তিবাহিনীর কাছে অস্ত্র জমা দিতে রাজি হয়নি হানাদার বাহিনী। আনুষ্ঠানিক দলিলে আত্মসমর্পণ শব্দটি এড়াতে মরিয়া ছিল পাকিস্তান। এইটা তারা মানতে চায় না দুই কারণে। একটা কারণ হচ্ছে তাদের ভয় ছিল যে সেটা হলে তাদের মানুষ চতুর্দিক থেকে তাদের ঘেরাও করবে এবং তারা ফেরত যেতে পারবে না। দ্বিতীয়, তাদের মান সম্মানের ব্যাপার ছিল। বিজয়ের ৫৪ বছর পরেও দুর্নীতির কারণে শ্লথ বাংলাদেশের অগ্রযাত্রা, সর্বস্তরের শুদ্ধতার চর্চার উপর জোর দিচ্ছেন বিশিষ্টজনেরা। জাস্টিসের প্রশ্ন আছে, এটা ন্যায় অন্যায়, সেইটা বিবেচনা করা হয়নি। তার ফলে যাদেরকে বলা হয় ভেস্টেড ইন্টারেস্ট, অর্থাৎ কায়েমি স্বার্থবাদী, তাদের কর্তৃত্ব এবং নেতৃত্বে আমরা চলছি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও। এরপর সেখানে উপস্থিত থাকা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন প্রতিহত করতে চেষ্টা করছে একটি পক্ষ, সে কারণে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা চলছে। সরকার সেই আতঙ্ক কাটাতে ব্যবস্থা নেবে বলে জানান তিনি। আর আইন উপদেষ্টা স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের। প্রতিপক্ষ আরো বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরো বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরো জোরদার করছি। আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা। যে কোনোভাবে আনুষ্ঠানিক দলিলে আত্মসমর্পণ শব্দটি এড়াতে চেয়েছিল পাকিস্তানি হানাদাররা। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর সকালের বৈঠকে রাজি হয় তারা। তবে নিরাপত্তা শঙ্কায় শুধু মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণে রাজি হয়নি পাকিস্তান। দাবি ছিল জেনেভা কনভেনশনের আওতায় সুরক্ষার নিশ্চয়তা। আর নিশ্চয়তা পেয়ে ভারত এবং বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। ৭১-এর ১৬ ডিসেম্বরে ভারতীয় বাহিনী ১৬ ডিসেম্বর সকালে এসে উপস্থিত হয় মিরপুর ব্রিজের ঠিক ওপাশে। সেখান থেকে আত্মসমর্পণের জন্য নিয়াজির উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়। সে চিঠি যখন ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছায়, তখন চলছিল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক। সেই বৈঠক থেকে আত্মসমর্পণের বিষয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত হয়। চিঠির প্রতি উত্তর দিয়ে জেনারেল জামশেদকে পাঠানো হয় এই মিরপুর ব্রিজে। পরে আত্মসমর্পণের শর্ত নিয়ে আলোচনার জন্য ক্যান্টনমেন্টে যান ভারতীয় ও মুক্তিবাহিনীর ঊর্ধ্বতনরা। কয়েক ঘন্টা ধরে চলে আলোচনা। নিয়াজির আশা ছিল দলিল হবে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলকে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের আদলে। সাবেক আমলা হাসান জহির তার সেপারেশন অফ ইস্ট পাকিস্তান বইয়ে লিখেছেন, পাকিস্তানিরা আত্মসমর্পণ শব্দটি এড়াতে আপ্রাণ চেষ্টা করেছিল। জেএফআর জ্যাকব তার সারেন্ডার অ্যাট ঢাকা বইয়ে লিখেছেন, আত্মসমর্পণ দলিলের খসড়া লিখেছিলেন তিনিই। ওসমানী ও একে খন্দকারকে অনুষ্ঠানে উপস্থিত করতে অধস্তনদের নির্দেশও দিয়েছিলেন। নিয়াজি বাঙালিদের কাছে আত্মসমর্পণে কোনোভাবেই রাজি হননি। এর কারণ ব্যাখ্যা করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। পরাজয়টা বাঙালির কাছে হলো, এইটা তারা মানতে চায় না দুই কারণে। একটা কারণ হচ্ছে তাদের ভয় ছিল যে সেটা হলে তাদের মানুষ চতুর্দিক থেকে তাদের ঘেরাও করবে এবং তারা ফেরত যেতে পারবে না। দ্বিতীয়, তাদের মান সম্মানের ব্যাপার ছিল যে তারা মুক্তিবাহিনীর কাছে হারছে, পাকিস্তানি যে একটা পূর্ব পাকিস্তান তার মানুষের কাছে হারছে।
এইটা তারা লজ্জাজনক মনে করলো। নিরস্ত্র মানুষ, সাধারণ মানুষ। দলিল চূড়ান্ত হলে দুই পক্ষের ঊর্ধ্বতনরা সোহরাওয়ার্দী উদ্যানে যান। ঢাকা ক্লাব থেকে স্বাক্ষর অনুষ্ঠানের জন্য নেওয়া হয় সাদামাটা টেবিল চেয়ার। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নামের দলিলে স্পষ্ট লেখা হয়, পাকিস্তানের সব সশস্ত্র বাহিনী বাংলাদেশে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। বড় গ্রাম থেকে শহর সবখানেই নৈতিক অবক্ষয়ের প্রতিযোগিতা। প্রাতিষ্ঠানিক বড় বড় ডিগ্রিও সততার আলো জ্বালাতে পারেনি কারো কারো। বিজয়ের 54 বছর পরেও দুর্নীতির শীর্ষ তালিকায় বাংলাদেশ। লেখক ও গবেষক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, বিজয়ের স্বপ্ন বাস্তবায়নে দরকার শুদ্ধতার চর্চা, দরকার ভালো নেতৃত্ব। গোলাম মোস্তফা রুবেল ও মাঝহার মান্নান ভাবনা, নবজাতকের তীব্র চিৎকার যেন অধিকার আদায়ের দীপ্ত স্লোগান। ভবিষ্যতের দিক নির্দেশনায় তার মুষ্টিবদ্ধ। সূর্যালোক আর অক্সিজেন নয়, সামাজিক পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য সবটাই শিশুর বেড়ে ওঠার অধিকার। জীবনের প্রথম পরিচয় আসে জন্ম নিবন্ধনের পাতায়, অথচ সেখানেই ভুলের বীজ বোনা। কখনো লোভে, কখনো প্রয়োজনে বদলে যায় জন্মের তারিখ। বেশিরভাগেরই প্রকৃত জন্ম তারিখ আর সনদের তারিখ ভিন্ন। এই ইউনিয়ন পরিষদও দেশের সেই পরিচিত চিত্রের বাইরে নয়। যেখানে এইটা চেঞ্জ করা হয়েছে, এই জন্ম তারিখটাও চেঞ্জ করা হয়েছে। বলে যে হচ্ছে ভর্তি করাবো, এইটুকার জন্য হচ্ছে স্কুলে নিতেছে না, স্যাররা বলছে যে এই দিন এই তারিখটাই লাগবে, তাহলে সেক্ষেত্রে হলে আমাদের এরকম একটু দিতে হবে, না দিলে হবে না। এখানে শেখে মূল্যবোধ ও নৈতিকতা সহ জীবনের অপরিহার্য অধ্যায়। অথচ স্বার্থপরতা, দুর্নীতি আর অনিয়মের নেতিবাচক প্রবণতা ক্রমেই দুর্বল করেছে কাঠামো। সামনে চলার সরল পথটিও কখনো কখনো আধারে ঢেকে যায় সামাজিক অবহেলায়। আব্দুল্লাহ, এদিকে আয়, মুখে একটা সিগারেট এনে দিত। তো বাজারে পাওয়া গরুর দুধ আসে দূর দূরান্তের চর থেকে। পদ্মাপাড়ের এই এলাকা বেশ বিখ্যাত। গোয়ালের উপর ভরসা করেই বাজার থেকে তা কিনছে মানুষ। হঠাৎ একদিন যাচাই করতেই ধরা পড়ল ভেজালের প্রমাণ। বোঝা গেল ভেজাল দুধ পেট ভরলেও শরীর ভরছে অসুস্থতায়। ওই ঢোপে ওইখানে 30 মাপছে, আবার এখানে মানে আর একটা আলাদা করে ওটার মিউজ দেওয়া হয় না, মানে গাভীতে কম বেশি হয় না। ডিফারেন্স হতে পারে, আপনি 26, 27 বা 25ও হবে, কিন্তু এত ডিফারেন্স তো হওয়ার না। এইটা আছে 18 এবং 20, এটা পুরাটাই ভেজাল আমরা হিসেবে ধরতে পারি। 50% দুধের সাথে 50% পানি দেয় এবং ওটা কালার ঠিক রাখার জন্য চক পাউডার ব্যবহার করে এবং এটার আপেক্ষিক ঘনত্ব ঠিক রাখার জন্য চিনি ব্যবহার করে। সবাইকে যার মানুষ করার কথা ঘুণে ধরেছে সেখানেও। কাগজে কলমে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক 6 জন, কিন্তু ক্লাস নেন 5 জন। আরেকজন কবে শিক্ষার্থীদের সাক্ষাৎ দিয়েছেন মনে করা দায়। অবশ্য তাতে ওই শিক্ষকের বেতন আটকে থাকেনি। উনি তো হাজিরা দেখেন, উনি আসেন না, হয়তো চাকরি করবেন কি করবেন না, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আসছিলেন, দেখে গেছেন। প্রত্যন্ত এই গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র আছে, চিকিৎসকের প্রথম পোস্টিং হয় এখানেই, কিন্তু সাব সেন্টারে কোনো ডাক্তারের দেখা মেলে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বসতে পছন্দ করেন, ফলে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া অধরাই রয়ে গেছে। তার উপর কারো কারো অহেতুক টেস্ট ও